আমরা জানি পরিণতি আর সুশাসনের কাজই হচ্ছে নাগরিক তৈরি করা, সুনাগরিক তৈরি করা। তাহলে রাষ্ট্রের সরকার দেশ পরিচালনা করে। দেশ পরিচালনা কারা করে? সরকার করে, তাই না? সরকারের শাসন ব্যবস্থা তথা দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল, সচল, প্রাণবন্ত, ন্যায়ানুগ এইগুলো করার জন্য নাগরিককে কতগুলো দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয়। তাহলে বলছে রাষ্ট্রের সরকার দেশ পরিচালনা করে। দেশ সরকার পরিচালনা করলেও সরকার কি করে, নাগরিক কি করে? নাগরিক হচ্ছে দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখে, সচল রাখে, প্রাণবন্ত রাখে। আর এগুলা কারা করে? এগুলা করে হচ্ছে নাগরিক তার দায়িত্ব এবং কর্তব্য পালনের মাধ্যমে। একই সাথে কি করে? নাগরিকরা রাষ্ট্রীয় জীবনকে সুসভ্য, সুন্দর এবং গৌরবময় করে তোলে। আমি বলেছিলাম যে রাষ্ট্রের 4টা উপাদানের মধ্যে একটা উপাদান হচ্ছে নাগরিক বা জনসমষ্টি। 4টা উপাদান কি কি? 4টা উপাদান হচ্ছে ভূখণ্ড, জনসমষ্টি, সরকার আর সার্বভৌমত্ব। এখন আমি যদি বলি যে একটা দেশ আছে, একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের কোনো জনসমষ্টি নাই, তাহলে বাকি 3টা উপাদান থাকা সত্ত্বেও সেখানে কোনো ধরনের রাষ্ট্র গঠন হবে না, রাষ্ট্র তৈরি হবে না। এবং রাষ্ট্র তৈরি হওয়ার পূর্ব শর্তই হচ্ছে সেখানে অবশ্যই নাগরিক থাকতে হবে, জনসমষ্টি, জনগণ থাকতে হবে, পপুলেশন ছাড়া হবে না। আর এই পপুলেশনের ডিমান্ড ফিল আপ করার জন্যই রাষ্ট্রের তৈরি, সরকারের উৎপত্তি, রাষ্ট্রের উৎপত্তি, তাই না? তাহলে সরকারের যেরকম দায়িত্ব কর্তব্য আছে সেরকমভাবে তোমার নাগরিকেরও কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। তাদের নিজেদের সিকিউরিটির জন্য, তাদের নিজেদের স্ট্যাবিলিটির জন্য, নিজেদেরকে সভ্য করে তোলার জন্য নিজেদের কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। সেজন্য বলা হচ্ছে যে সুশাসন প্রতিষ্ঠায় যেমন সরকারের ভূমিকা আছে, ঠিক তেমনি ভাবে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেজন্য নাগরিককে কি করতে হবে? এটা হচ্ছে হাইলাইট পয়েন্ট। এই পুরা আলোচনার হাইলাইট পয়েন্ট হচ্ছে যে নাগরিককে তার যথাযথ কর্তব্য পালন করতে হবে, তার যথাযথ কর্তব্য পালন করতে হবে। হ্যাঁ, কর্তব্য পালন করতে হবে। এটা দিয়ে তোমার আলোচনা শুরু, বাকি পয়েন্টগুলো পরবর্তীতে আসবে। নাম্বার 1, সিদ্ধান্ত গ্রহণে নারী এবং পুরুষের সমান অংশগ্রহণ। সিদ্ধান্ত গ্রহণে নারী এবং পুরুষকে সমান অংশগ্রহণ করতে হবে। আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই নারীকে পিছিয়ে রাখা হয়, সমাজের একটা পিছনে পড়া জনগোষ্ঠী হিসেবে নারীকে কি করা হয় অনেক ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্তে, হ্যাঁ, রাজনৈতিক সিদ্ধান্তে তারা কি থাকে? অগ্রসর হয় না। নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং নাগরিকদের ক্ষমতায়ন হয়, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়। গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বশীলতা দেখায়। মানে আমরা কি করি? ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করি। তাহলে ভোটটা কারা দিবে? নাগরিকরা দিবেন। সেই নাগরিকের মধ্যে অবশ্যই কারা থাকবে? নারী পুরুষ উভয়ই থাকবে। আর এই ক্ষেত্রে নারী পুরুষ উভয়েরই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ করবে। ক্লিয়ার? এরপর হচ্ছে জবাবদিহিতা। এখন নারী পুরুষের ব্যাপারটা গেল যে তারা অবশ্যই ভোট দিবে, প্রতিনিধি নির্বাচন করবে এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবে। সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল, প্রতিনিধি নির্বাচন হয়ে গেল, কিন্তু সেই প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রেও, নির্বাচনের পরেও কি করতে হবে? জবাবদিহিতার যে প্রক্রিয়াটা সেটা চালু রাখতে হবে, কারণ এটা হচ্ছে সুশাসনের মূল চাবিকাঠি। এটা হচ্ছে সুশাসনের মূল চাবিকাঠি। হ্যাঁ, মূল চাবিকাঠি। রাজনৈতিক, প্রশাসনিক এবং সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলোকে নাগরিকের কাছে জবাবদিহি করতে হয়। বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে নাগরিকের কাছে কি করে? জবাবদিহি করে। কি কি প্রতিষ্ঠান? রাজনৈতিক, প্রশাসনিক এবং সুশীল সমাজের প্রতিষ্ঠান। কি কি? রাজনৈতিক, প্রশাসনিক এবং সুশীল সমাজের প্রতিষ্ঠান। রাজনৈতিক প্রতিষ্ঠান কি কি হয়? হ্যাঁ, রাজনৈতিক প্রতিষ্ঠান হয় বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে ভোটের আগে দেখবা তারা নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। মানে নির্বাচনে তারা পাশ করার পরে সরকার গঠন করে তারা কি কি কার্যক্রম, কর্মসূচি তারা বাস্তবায়ন করবে সেই ধরনের তারা একটা লিস্ট দিয়ে থাকে বা একটা ইশতেহার দেয়। তো এই ইশতেহারটা তারা যথাযথভাবে বাস্তবায়ন করলো কিনা সেটা কারা নিশ্চিত করবে বা কারা সেটার জবাবদিহিতা করবে? নাগরিকরা করবে। ক্লিয়ার? নাগরিকরা। তাহলে এটা হচ্ছে রাজনৈতিক বিষয়। প্রশাসনিক বিষয় হচ্ছে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকারের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো, যারা প্রশাসনিক কাজকর্ম তোমার করে, নির্বাহ করে, তাদের কাজগুলো সঠিকভাবে করছে কিনা, সেখানে দুর্নীতি হচ্ছে কিনা, এই বিষয়গুলো নাগরিকরা কি করবে?
তারা নাগরিক যখন সচেতন হবে তখন তারা অটোমেটিকভাবেই সেই কাজগুলো, প্রশাসনিক কাজগুলো তারা করে থাকবে। সুশীল সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিষ্ঠান মানে এগুলো হচ্ছে বিভিন্ন চাপ সৃষ্টিকারী প্রতিষ্ঠান, মানে এরা এরা কি করে না, এরা সরকারে যাওয়ার জন্য চেষ্টা করে না বা ক্ষমতা দখল করা এদের লক্ষ্য না। এদের লক্ষ্য হচ্ছে সরকারকে একটা প্রেশারাইজ করে রাখা, যাতে করে তারা বিভিন্ন নীতিমালা নাগরিকদের কল্যাণের জন্য করে থাকে। এরা হচ্ছে সুশীল সমাজের প্রতিষ্ঠান। তাহলে তিনটা প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, রাজনৈতিক, প্রশাসনিক এবং সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলা নাগরিকদের কাছে জবাবদিহি করবে। ঠিক আছে? আর এই জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে নাগরিকের। নাগরিক যদি নিজে অসচেতন হয়, নাগরিক যদি নিজে অসচেতন হয় তাহলে কি ইয়ে করবে, মানে এই প্রতিষ্ঠানগুলো তারা তো বাধ্য থাকবে না, কিংবা তারা নিজেরাও হচ্ছে নিজের তাগিদে যে তারা জবাবদিহিতা করবে, বিষয়টা এরকম না। সেজন্য নাগরিককে কি করতে হবে, নাগরিককে সচেতন হইতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে জবাবদিহিতার ক্ষেত্রে নাগরিকরা যদি সচেতনতা প্রদর্শন না করে তবে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। থার্ড পয়েন্টে আসো, সরকারের গঠনমূলক সমালোচনা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এটা যে কোনো বাংলাদেশের মতো যে ডেভেলপিং কান্ট্রিগুলো গণতান্ত্রিক ব্যবস্থা আছে যেখানে, সেখানে এটা খুব গুরুত্বপূর্ণ যে সরকারের গঠনমূলক সমালোচনা করবে। কারা করবে? এটা নাগরিকরা করবে। এটার ক্ষেত্রে দুইটা পার্সপেক্টিভ আছে। এক, সরকার কি সেই সমালোচনা গ্রহণ করতেছে নাকি তারা দমন নিপীড়ন করতেছে। ওই যে তোমার দমন নিপীড়ন এখানে চলে আসবে। অনেক সময় যদি সমালোচনা করা হয় সরকারের, তখন তারা কি করে, তারা হচ্ছে নাগরিকদেরকে, জনগণকে তারা কি করে, বিভিন্নভাবে অত্যাচার করে, নিপীড়ন করে, বা তাদের মতামত প্রকাশের স্বাধীনতা থাকে না। অনেক দেশেই সেটা থাকে না, অনেক সময়ই থাকে না, বাংলাদেশেও ছিল না একটা সময়। তো একই সাথে এটা সরকারেরও একটা ভূমিকা আছে এখানে, যে সরকার গঠনমূলক সমালোচনা নিবে, মানে গ্রহণ করবে, আর নাগরিকরা সেই গঠনমূলক সমালোচনাটা করবে। এটা নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। তাহলে 3 নাম্বার কি বললাম? হ্যাঁ, 3 নাম্বার কি বললাম? যে সরকারের গঠনমূলক সমালোচনা। হ্যাঁ, গঠনমূলক কারা করবে, এটার সমালোচনা নাগরিকের কর্তব্য। নাগরিকরা। হ্যাঁ, নাগরিকরা করবে। সরকারের ভালো কাজে যেমন সহযোগিতা করা প্রয়োজন, তেমনি জনস্বার্থ বিরোধী কাজের সমালোচনা করাও নাগরিকের দায়িত্ব। সরকার যদি কোনো ধরনের জনস্বার্থ বিরোধী কাজ করে বা কোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন করে বা নীতি নির্ধারণী পর্যায়ে তারা সেরকম কোনো অ্যাকশনে যায়, তাহলে সেখানেও কিন্তু নাগরিকরা সমালোচনা করবে। এটা নাগরিকের দায়িত্ব, কর্তব্য। তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্ট আসতেছে যে এইগুলা প্রত্যেকটাই নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। ক্লিয়ার? এরপরে আসো নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন। তো নাগরিকদের মধ্যে অনেকেই তো আছে যারা হচ্ছে সরকারি দায়িত্বের সাথে সরাসরি সম্পৃক্ত। অনেকেই হয়তো সরকারি জব করে বা সরকারি বিভিন্ন প্রকল্পের সাথে সরাসরি জড়িত থাকে। তাদের কথা বলা হচ্ছে, সরকারি কর্মচারী, কর্মকর্তাদের কথা বলা হচ্ছে। যারা সরাসরি এই সরকারি দায়িত্ব পালনের সাথে জড়িত, তারা কি করবে, নিষ্ঠার সাথে, সততার সাথে তারা সেই সরকারি দায়িত্ব পালন করবে। মানে তাকে যে দায়িত্বটা দেওয়া হবে, যখন যে সময়ে যেটা দেওয়া হবে, তাকে দায়িত্বটা সেটা সঠিকভাবে পালন করবে। আর এইভাবে কি হবে, সুশাসন নিশ্চিত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। দেখো প্রত্যেকটা পয়েন্টের শেষেই রিমা, মোহনা আছে কিনা তাদেরকে বলতেছি। দেখো প্রত্যেকটা পয়েন্টের কেউই নাই এখন এই মুহূর্তে? আচ্ছা, সমস্যা নেই, আমি আছি। হ্যাঁ, আর বলছি যেটা নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করবে, তারপরে জবাবদিহিতা নিশ্চিত হবে, এই প্রত্যেকটা বিষয়েই কি বলা হচ্ছে, প্রত্যেকটা বিষয়েই কিন্তু শেষে দেয়া আছে যে এর মাধ্যমে সুশাসন নিশ্চিত হবে, এর মাধ্যমে সুশাসন নিশ্চিত হবে। বুঝতে পারতেছো? তাহলে প্রত্যেকটা পয়েন্টেই তোমাকে কিন্তু শেষে আলোচনাটা এভাবে গিয়ে ক্লিয়ার করতেছো, বা শেষে গিয়ে আলোচনাটা এভাবে আসতেছে যে সুশাসন নিশ্চিত হবে। যদি জবাবদিহিতা থাকে, সুশাসন নিশ্চিত হবে। যদি নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করা হয়, সুশাসন নিশ্চিত হবে। তাহলে এই প্রত্যেকটা পয়েন্টটি একটু ব্যাখ্যা করবা, এবং ব্যাখ্যা করার পরে এটা উল্লেখ করে দিবা। হ্যাঁ, যে যদি নাগরিক এরকম জবাবদিহিতা নিশ্চিত করে, তাহলে সেখানে সুশাসনও নিশ্চিত হবে। ক্লিয়ার রিমা? আচ্ছা। এরপরে মূল্যবোধের চর্চা করতে হবে। মূল্যবোধ কি জিনিস, কেউ একজন বলো তো? আসে নাই। মূল্যবোধের কিন্তু অনেক প্রকারভেদ আছে। তাহলে এখানে শুধুমাত্র গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলা হচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধগুলো কি কি, সেগুলো মুখস্থ করে ফেলবা। গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে সহনশীলতা, সহিষ্ণুতা, ভ্রাতৃত্ববোধ, সমতা। এই চারটা হচ্ছে মেইন। আর ব্যক্তিত্বের বিকাশ, এটা সকল মূল্যবোধের সাথেই সম্পৃক্ত। চারটা বলছি, সহনশীলতা, সহিষ্ণুতা, ভ্রাতৃত্ববোধ আর সমতা।
এই 4টা গুণ যদি থাকে তাহলে সেখানে গণতান্ত্রিক ঐতিহ্য আছে বলে আমরা মনে করি। এবং যেখানে গণতান্ত্রিক ঐতিহ্যগুলো চর্চা করা হয়, মূল্যবোধগুলো চর্চা করা হয়, সেখানে কি হয়? সুশাসন প্রতিষ্ঠা হয়। আর এই 4টা বিষয় বা 5টা বিষয়, ব্যক্তিত্বের বিকাশ, সহনশীলতা, সহিষ্ণুতা এবং ভ্রাতৃত্ববোধ, সমতা, এগুলা করবে কারা? এগুলার চর্চা করবে নাগরিকগণ। এরপরে নীতি নৈতিকতা এবং আদর্শের অনুশীলন। কঠিন কিছু না, খুব সহজ বিষয়। নাগরিকদের মধ্যে কি থাকতে হবে? নৈতিকতা থাকতে হবে, আদর্শ থাকতে হবে, আইডিয়ালিজম থাকতে হবে। তাহলে সেটা যদি অনুশীলন না থাকে তাহলে কি হবে? দুর্নীতি হবে সেইখানে। এই যে দেখো পরের লাইনে আছে যে নিয়ম বহির্ভূতভাবে কোটি কোটি টাকা উপার্জনের মানসিকতা নাগরিকদের মধ্যে থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। নিয়ম বহির্ভূতভাবে কোটি কোটি টাকা কারা উপার্জন করে? যারা সরাসরি সরকারের এই ধরনের নীতি নির্ধারণের সাথে সম্পৃক্ত, যারা সরকারি বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারী, যারা একেবারেই সরকারের খুব কাছ থেকে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের সাথে সম্পৃক্ত, তারা কি করে? দুর্নীতি করে বিত্ত বৈভবের মালিক হয়ে যায়। তাহলে যেখানে এইগুলো হবে, দুর্নীতি করে নাগরিকরা এরকম মালিক হয়ে যাবে, তখন সেখানে আর সুশাসন প্রতিষ্ঠিত হবে না। লাস্ট হচ্ছে না, আরেকটা পড়াবো এটা ছাড়া, নাগরিক সচেতনতা। বারবার একই কথাই বলতেছি, প্রথম থেকেই নাগরিককে কি করতে হবে? সচেতন হতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য যেসব নীতিমালা এবং আইন রয়েছে সেগুলো সম্পর্কে নাগরিকদের ভালোভাবে জানতে হবে। তাহলে যদি আমি নাই জানি যে এই বিষয়টা ঠিক, এই বিষয়টি ভুল, তাহলে আমি কিভাবে জানবো? বা আমি যদি এইটার প্রকৃত অবস্থাটা না জানি, তাহলে আমি কিভাবে বুঝবো যে সেখানে হচ্ছে দুর্নীতি হচ্ছে? তাহলে আমাকে আগে জানতে হবে যে এই নীতিমালা বা এই আইনে এটা করা যাবে না, বা এটা যদি একজন সরকারি কর্মকর্তা কর্মচারী বা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব করে তাহলে সেটা হচ্ছে একটা দুর্নীতি। সেজন্য আমাকে কি করতে হবে? মৌলিক অধিকার কোনটা, আমার নাগরিক অধিকার কোনটা, সে সম্পর্কে, এবং সংবিধানে কি লেখা আছে, আইনে কি আছে, সেটা আমাকে জানতে হবে। সেজন্য নাগরিককে কি হইতে হবে? সচেতন হইতে হবে। একজন নাগরিক সচেতন। যদি মানবাধিকার সম্পর্কে বিস্তারিত না জানে, তবে সে নিজের অজান্তেই অন্যের মানবাধিকার লঙ্ঘন করবে। বুঝতে পারছো? সে যে ইচ্ছা করে করবে এরকম না, সে তো না জেনেই করবে, সে তো বুঝতেই পারবে না যে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যে জি ম্যাম। এই যে এখন ম্যাম স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না ম্যাম। হ্যাঁ ম্যাম নীতি নৈতিকতা যে ওইটা একটু হ্যাঁ, আর আরেকজন কি বললো? শোনা যাচ্ছে না। ম্যাম নীতি নৈতিকতা যে বলো বলো, দুজন একসাথে ম্যাম বলো। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না ম্যাম। দেখা যাচ্ছে না? ম্যাম দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে। জি ম্যাম দেখা যাচ্ছে। কয়জনের দেখা যাচ্ছে বলো তো? ম্যাম আমার দেখা যাচ্ছে। তানিয়া আর আমার দেখা যায়। দুজন। তাহলে আমি পাস করছি। তাহলে তোমার নেটের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা। তোমার যদি দেখা না যায় তাহলে পিডিএফটা ওপেন করে নাও, আমি 7 নাম্বার পয়েন্টটা পড়াচ্ছি, নাগরিক সচেতনতা। ম্যাম নীতি নৈতিকতা যে ওইটা আবার একটু হ্যাঁ, নীতি নৈতিকতা খুব সহজ জিনিস। বলা হচ্ছে নাগরিকদেরকে কি করতে হবে? নীতি নৈতিকতা আদর্শের অনুশীলন করতে হবে। নিয়ম বহির্ভূতভাবে যদি কেউ কোটি কোটি টাকা উপার্জন করবে এই মানসিকতা থাকে তার, তাহলে কি হবে? সেই নাগরিকদের মধ্যে থাকলে, নাগরিকদের মধ্যে এই ধরনের মনোভাব থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। নাগরিকরা যদি দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে, এই ধরনের মানসিকতা থাকে, সে যে স্টেজে থাকুক, সে হয় ক্ষমতায় থাকুক বা ক্ষমতার বাইরে থাকুক, তাহলে কি হবে না? সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। এখানে তাহলে কি দেখা যায়? এখানে দেখা যায় নীতি নৈতিকতার অভাব। আর লাস্টে বলেছি নাগরিক সচেতনতার অভাব। মানে তুমি জানোই না তোমার কি মৌলিক অধিকার, তুমি জানোই না তোমার নাগরিক অধিকার কি, তুমি জানোই না সংবিধানের কোথায় কি আছে, তোমাকে যে চলাফেরার স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমার যে ধর্মীয় স্বাধীনতা আছে, তোমার সমাবেশের স্বাধীনতা আছে, মতামত প্রকাশের স্বাধীনতা আছে, এগুলো তুমি জানো না। তাহলে তুমি কিভাবে সেটার চর্চা করবা? তুমি কিভাবে তোমার অধিকার আদায় করবা? কিংবা এমন হইতে পারে যে তুমি নিজে এমন একটা অ্যাকশনের মধ্যে আছো, এমন একটা কাজ করছো যেটার কারণে আরেকজনের মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে। তো তুমি যদি তোমার জ্ঞান যদি কম হয়, না জানো, সচেতন না হও, তাহলে তোমার মাধ্যমে আরেকজনের মানবাধিকার লঙ্ঘনও হতে পারে। এই বিষয়টা এখানে বলা হয়েছে। এরপরে আমরা সর্বশেষ পড়ব আইনের প্রতি আনুগত্য। এটা সব জায়গায় পাবা, সুশাসন যেখানে থাকবে আইনের প্রতি আনুগত্য সেখানে থাকতেই হবে। আর সরকারের যেমন কর্তব্য আইন শৃঙ্খলা রক্ষা করা, তার নাগরিকদেরও অবশ্যই কর্তব্য হচ্ছে আইন মেনে চলা।
নাগরিকরা যদি আইন মেনে না চলে, তাহলে শুধুমাত্র সরকার তার বিভিন্ন আইনের ধারা দিয়ে কি করতে পারবে না, সমাজে বা রাষ্ট্রের শৃঙ্খলা আনয়ন করতে পারবে না। সেই জন্য কি করতে হবে, নাগরিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, যা সুশাসনের মান খর্ব করে। রাষ্ট্রের সংবিধান সহ অন্যান্য আইন সম্পর্কে ধারণা থাকা প্রত্যেক নাগরিকের বা সুনাগরিকের অবশ্য কর্তব্য। দুইটা ব্যাপার, আগে বলতেছি যে নাগরিকের অধিকার জানবা, মানবাধিকার জানতে হবে, মৌলিক অধিকার সম্পর্কে জানতে হবে, এখন এসে বলতেছি আবার যে তোমাকে কি করতে হবে, সংবিধানের বিভিন্ন ধারাগুলো জানতে হবে, আইন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, তাহলে তুমি না কর্তব্যগুলো পালন করতে পারবা। ঠিক আছে না? তাই এই সম্পর্কে নাগরিকদের ধারণা না থাকলে সুশাসন প্রতিষ্ঠা কি হয়ে যায়, কষ্টকর হয়ে পড়ে। ক্লিয়ার?